নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 5 এর কোশ্চেন অ্যান্সারগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয় 1905 সালের। অপশান কতে বলেছে 25শে আগস্ট, অপশান খতে বলেছে 26শে আগস্ট, অপশান গতে বলেছে 1 সেপ্টেম্বর, অপশান ঘতে বলেছে 2রা নভেম্বর। সঠিক অপশানটা হচ্ছে অপশান ক 25শে আগস্ট। তারপর 1-2 বলেছে স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেন। অপশান ক যামিনী রায়, অপশান খ কামিনী রায়, অপশান গ লীলা রায়, অপশান ঘ স্বর্ণময়ী দেবী। সঠিক অপশানটা হচ্ছে অপশান খ কামিনী রায়। তারপর 1-3 জনগণমন অধিনায়ক জয় হে গানটি ব্রহ্মসঙ্গীত বলে পরিচিতি পায় যে পত্রিকায়, তার নাম হলো অপশান ক সাধনা, অপশান খ প্রবাসী, অপশান গ তত্ত্ববোধিনী, অপশান গ সন্দেশ। সঠিকটা হচ্ছে অপশান গ তত্ত্ববোধিনী। তারপর 1-4 নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, জায়গাটি হলো অপশান ক সরকার বাগান, অপশান খ জোড়াসাঁকো, অপশান গ চালতা বাগান, অপশান ঘ হেদুয়া। সঠিকটা হচ্ছে অপশান ক সরকার বাগান। তারপর 1-5 চিরদিনের কবিতাটি যে কাব্যগ্রন্থে রয়েছে তার নাম হলো অপশান ক ছাড়পত্র, খ মিঠে করা, অপশান গ পূর্বাভাস, অপশান ঘ ঘুম নেই। সঠিকটা হচ্ছে অপশান ঘ ঘুম নেই। তারপর 1-6 কার নাম দুন্দুবি। দুন্দুবি শব্দের অর্থ অপশান ক বাঁশি, অপশান খ বৃহৎ ঢাক, অপশান গ শাঁখ, অপশান ঘ তানপুরা। সঠিকটা হচ্ছে অপশান খ বৃহৎ ঢাক। তারপর 1-7 মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে। হর্ম কথাটির হলো অপশান ক পর্ণকুটির, অপশান খ সৌধ, অপশান গ পাথর, অপশান গ ইট। সঠিকটা হচ্ছে অপশান খ সৌধ। তারপর 1-8 জনগণমন অধিনায়ক জয় হে গানটি যার আগমন উপলক্ষে রচিত বলে রবীন্দ্রনাথের বিরোধীরা প্রচার করেন তিনি হলেন অপশান ক পঞ্চম জর্জ, অপশান খ ভিক্টোরিয়া, অপশান গ ষোড়শ জর্জ, অপশান ঘ সপ্তম জর্জ। সঠিকটা হচ্ছে অপশান ক পঞ্চম জর্জ। তারপর 1-9 রাত্রি এখানে স্বাগত যে ধ্বনিতে, তা হলো অপশান ক উলুধ্বনি, অপশান খ কাঁসরের শব্দ, অপশান গ বংশীধ্বনি, অপশান ঘ শঙ্খধ্বনি। সঠিকটা হচ্ছে অপশান ঘ শঙ্খধ্বনি। তারপর 1-10 কাজী নজরুলের গান প্রবন্ধটির লেখক হলেন অপশান ক রামকুমার চট্টোপাধ্যায়, অপশান ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান গ শিবরাম চক্রবর্তী, অপশান ঘ পরিমল গোস্বামী। সঠিকটা হচ্ছে অপশান ক রামকুমার চট্টোপাধ্যায়। তারপর 1-11 ওরে রামা ছুটে আয় নিয়ে আয় ড্যাশ। অপশান ক মোমবাতি, অপশান খ হ্যারিকেন, অপশান গ লণ্ঠন, অপশান ঘ লাঠি। সঠিকটা হচ্ছে অপশান গ লণ্ঠন। তারপর 1-12 বলেছে যে কুয়াশায় ঢাকা হ্রদ তার নাম, অপশান ক লেক শ্রেভার, অপশান খ লেক বিভার, অপশান গ লেক বারবারা, অপশান ঘ লেক গ্রেট পেয়ার। সঠিকটা হচ্ছে অপশান ক লেক শ্রেভার। তারপর 1-13 শেষ হিমযুগ শেষ হয়েছিল, অপশান ক 11,000 বছর আগে, অপশান খ 12,000 বছর আগে, অপশান গ 13,000 বছর আগে, অপশান ঘ 14,000 বছর আগে। সঠিকটা হচ্ছে অপশান গ 13,000 বছর আগে। তারপর 1-14 রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয়, অপশান ক 1939 সালে, অপশান খ 1942 সালে, অপশান গ 1937 সালে, অপশান ঘ 1945 সালে। সঠিকটা হচ্ছে অপশান ঘ 1945 সালে। তারপর 1-15 স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হয়, অপশান ক 1935 সালে, অপশান খ 1947 সালে, অপশান গ 1971 সালে, অপশান গ 1972 সালে। সঠিকটা হচ্ছে অপশান গ 1971 সালে। তারপর 2-1 বলেছে স্মৃতিচিহ্ন কবিতাটিতে কবি কাদের কথা কেন মানুষ চিরকাল স্মরণে রাখে বলেছেন। জন্য এই উত্তরটা লিখতে হবে মানুষের হৃদয়ভূমিকে অধিকার করে যারা নিজেদের আসন প্রতিষ্ঠা করেছিলেন তাদের রাজকীয় ঐশ্বর্য ছিল না, বরং তারা ছিলেন দরিদ্র। ধনী মানুষের মতো রত্নখচিত সৌধ কিংবা অট্টালিকা নির্মাণের ক্ষমতাও তাদের ছিল না, তবুও সময়ের সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাদের নাম এবং কীর্তি। আসলে সবচেয়ে মূল্যবান হলো মানুষের কাজ, ক্ষমতা বা প্রতিপত্তি ইতিহাসে চিরস্থায়ী নয়। তারপর 2-2 চিরদিনের কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। চিরদিনের কবিতায় বর্ণিত শান্ত লাজুক গ্রামটিতে কৃষক পরিবারের সংখ্যাই বেশি, তবে কৃষক ছাড়াও তাঁতি, কুমোর, কামার প্রভৃতি বিভিন্ন পেশার মানুষ এখানে বাস করেন। এই গ্রামের জনজীবনে বিপর্যয় নিয়ে আসে দুর্ভিক্ষ। নাতনিকে বলা ঠাকুমার গল্পে সেই আকালের কথাই প্রকাশ পায়। অনেক মানুষ দুর্ভিক্ষের সময় অভাবের তাড়নায় গ্রাম করে চলে গেছে অন্য কোথাও। সেই স্বজন বিচ্ছেদের দুঃখ আর দুর্ভিক্ষের যন্ত্রণাকে বুকে চেপে রেখে গ্রামের কিষাণ পাড়ার কৃষিজীবী মানুষজন
আজও নতুন করে বেঁচে থাকার চেষ্টা করছে। কৃষক বধূরা ঢেকিতে শস্য কাটে, জল আনতে যায়। সন্ধ্যায় প্রতিটি ঘরে জ্বলে ওঠে সন্ধ্যা প্রদীপ। শঙ্খধ্বনির মধ্যে দিয়ে রাত্রিকে স্বাগত জানানো হয়, যেখানে তাঁতি কামার কুমোরেরা নিজেদের কাজে লেগে পড়ে সকাল থেকেই। সন্ধ্যাবেলায় সবুজ মাঠের আলপথ ধরেই কৃষকরা বাড়িতে ফিরে আসে। বুড়ো বটতলায় একসঙ্গে সমবেত হয়ে গল্প জুড়ে দেয় গ্রামবাসীরা। এরই মাঝে জল আনতে যাবার পথে কৃষক বধূটি ঘোমটা সরিয়ে অবাক চোখে দেখে যে জমিতে সবুজ শস্যতে আরম্ভ করেছে। কবির ধারণা, ওই সবুজ ফসলের মধ্যেই রয়েছে সুবর্ণযুগ, সুসময়ের আসার খবর। তারপর 2-3 বলেছে, কোন প্রশ্নগুলি পড়ে নোটবই কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে? গরুকে কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে বা পিলে চমকায় কেন? এই ধরনের প্রশ্নগুলির টিকে কবির খেয়ালি কল্পনা বলে মনে হয়েছে। তারপর 3-1 জনগণমন অধিনায়ক জয় হে গানটি রচনার উপলক্ষ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি জানিয়েছিলেন? জনগণমন গানটি রচনার উপলক্ষ প্রসঙ্গে রবীন্দ্রনাথ পুলিন বিহারী সেনকে জানিয়েছিলেন, রাজ সরকারের প্রতিষ্ঠাবান তার কোনো এক বন্ধু তাকে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ জয়গান রচনার জন্য একটি গান লিখতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। এতে তার মনে বিস্ময় জাগে এবং একই সঙ্গে তার একটা উৎসাহ ছিল ঠিকই, কিন্তু বিষয়টি এর বেশি কিছুই হয়নি। রবীন্দ্রনাথ গান রচনার প্রসঙ্গে বিশেষভাবে জানিয়েছেন, ওই গানে যে ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করা হয়েছে, তিনি হলেন পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের চিরসারথি। তিনি যুগ যুগান্তরের মানবভাগ্য রথ চালক, অর্থাৎ তিনি কিছুতেই পঞ্চম জর্জ হতে পারেন না। তারপর 3-2 কাজী নজরুলের গান প্রবন্ধটি অবলম্বনে জানাও, কাজীর গান শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল, তখন তিনি কি করেছিলেন? নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে এক অনন্য অনুভূতির সৃষ্টি হলো। গান তার হৃদয়ে চিরজীবনের মতো গেঁথে গিয়েছিল। স্তব্ধ হয়ে গান শুনে তিনি উত্তেজনায় ছুটতে ছুটতে বাড়ি এসে তবলার বোলে ডুবে গেলেন। 3-3 মেঘচোর গল্পটি অবলম্বনে অসীমা চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। গল্পটি থেকে অসীমা চরিত্রের যে দিকগুলি পাঠকের সামনে উন্মোচিত হয়েছে তা হলো রহস্যময়। প্রথমে তিনি নিজের পরিচয় দেন পুরন্দর চৌধুরীর 25 বছর আগে হারিয়ে যাওয়া ভাই দিগ্বিজয়ের মেয়ে বলে, অর্থাৎ সম্পর্কে তিনি পুরন্দরের ভাইজি। পরে অবশ্য বোঝা যায় যে নিজের উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্যই বাধ্য হয়ে তিনি নিজের পরিচয় গোপন করেছিলেন। জ্ঞানী। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। দেশের বাইরে ভূগোলেও ও কম্পিউটারেও তার দক্ষতা ছিল ঈর্ষা করার মতো। তাই আগে থেকেই তিনি রকেটটিতে এমন প্রোগ্রামিং করে রেখেছিলেন যাতে রকেটটি বায়ুমণ্ডলের ওপরে উঠে যেতে পারে। নীতিবোধের কারণেই অসীমা পুরন্দরকে জানিয়েছিলেন, একজন বিজ্ঞানীর কখনোই কাজ নয় অন্য কোনো বিজ্ঞানীকে জব্দ করা। যুক্তিবোধ। কার্পভের মেয়ে অসীমা ভালোভাবেই জানেন যে লেক সেভারের জলকে শুকিয়ে ফেলে বিশাল আয়তনে জল ভরা মেঘ তৈরি করলে পৃথিবীর ভারসাম্য অনিবার্যভাবেই লঙ্ঘিত হবে। অসীমা চরিত্রটিতে এইসব নানা বৈশিষ্ট্যের সমাহার লক্ষ্য করা যায়। তারপর 4-1 ঘাস জমিতে কেমন খেলা দেখিয়েছিল জানোয়াররা। ঢ্যামকুরকুর করে যেই না বাজনা বেজে ওঠে, অমনি ঘাস জমিতে একপাশের চাটাইয়ের ঘরের দরজা খুলে যায়। তারপর সেখান থেকে 10টা কোঁকড়া চুল কুকুর বেরিয়ে আসে। তারা পেছনের দুপায়ে ভর করে দাঁড়িয়ে আর সামনের দুপা দিয়ে লাল ফিতে বাঁধা করতাল বাজাতে শুরু করে। ঢ্যামকুরকুর ভোঁপড় ভোঁপড় করে যত বাজনা বাজছিল, কুকুরেরা ততই এক লাফ দিয়ে উঠে পাঁই পাঁই করে ঘুরতে শুরু করে। এমনই টগরবগর করে 4টে বাঁদর টুপি মাথায় দিয়ে 4টে ঘোড়া হাঁকিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এইভাবে ঘাস জমিতে জানোয়ারেরা খেলা দেখায়। তারপর 4-2 ঘড়িওয়ালা মাকুকে খুঁজে বেড়াচ্ছিল কেন? মাকুকে না পেয়ে তার মনের অবস্থা কেমন হয়? 17 বছর ধরে পরিশ্রম করে তৈরি করেছে মাকুকে ঘড়ির কারখানা। যেসব বিদেশি ঘড়ির পুরনো যন্ত্রপাতি পড়ে নষ্ট হচ্ছিলেও সেগুলো দেখেনি, তাই দিয়ে ঘড়িওয়ালা মাকুকে গড়ে। আর পরে শোনা যায় ওই সব পুরনো যন্ত্রপাতি হয়েছে 5,000 টাকা এবং ওই টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া জারি হয়েছে। ঘড়িওয়ালা তাই ঠিক করে এবার চাবি ফুরোলেই মাকুকে দিয়ে দেবে কারখানার মালিককে। সে ধরা পড়ার হাত থেকে বাঁচবে এবং মা এর কাছে যেতে পারবে, পালিয়ে বেড়াতে হবে না। তাই সে মাকুকে খুঁজছিল,
মাকুকে খুঁজতে গিয়ে নিজেই মাকুর থেকে দূরে দূরে থেকেছে সে। মাকুকে না পেয়ে তার মনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। যে মাকু তার প্রাণ, তাকে ছেড়ে সে দিনের পর দিন ঘুরে বেড়ায়। মাকুর ওপর তার রাগ হলেও সবাই জানে মাকুই তার প্রাণের পুতুল। মানুষের সঙ্গে তার কোনো তফাতই নেই, অথচ মানুষের থেকেও সে শতগুণে ভালো। মাকুকে তৈরি করতে গিয়েই তার সব বিদ্যে বুদ্ধি শেষ হয়ে গেছে, আর মাকুকে খুঁজে পাচ্ছে না বলেই মার কাছেও তার যাওয়া হচ্ছে না। অর্থাৎ বলা যায় মাকুকে খুঁজে না পেয়ে তা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। তারপরে 5 বলেছে শুদ্ধ রূপটি লেখো। 5 বলেছে মন্ত্রীগিরি, যেটা শুদ্ধ রূপটা সেটা হচ্ছে মন্ত্রীতে হচ্ছে দীর্ঘই হবে। প্রতিযোগিতা ওইটা হবে হচ্ছে তয়ে হস্যই আর গয়ে হস্যই। তারপর 5 বলেছে আকাঙ্ক্ষা, আর সঠিক বানানটা হচ্ছে এইটা হবে, দেখে নাও। তারপর 5 বলেছে পাষাণ, এটা হচ্ছে পেট কাটা মধ্যনস্বয় আকার হবে। তারপর 5 বলেছে শশী ভূষণ, এখানে তালবস্যয় হস্যই হবে, ভূষণে তালবস্য নয়, পেট কাটা মধ্যনস্য হবে। আর 5 বলেছে অপরাহ্ন, এটা হচ্ছে সঠিক বানানটা হচ্ছে অপরয়াকার হয় দন্তেন্য হবে। 1 বলেছে যৌগিক শব্দ কাকে বলে? এর অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায়, তাকে যৌগিক শব্দ বলে, যেমন স্মরণীয় গায়ক ইত্যাদি। 2 বলেছে রূঢ় শব্দ কাকে বলে? শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই, তাকে রূঢ় শব্দ বলে, যেমন হরিণ, মণ্ডপ, প্রবীণ ইত্যাদি। আর 7 বলেছে নিবন্ধ রচনা করো। 7 1 বলেছে বিজ্ঞান ও প্রযুক্তি। বর্তমান যুগকে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ বলা হয়। মানব সভ্যতার প্রতিটি অগ্রগতির পেছনে রয়েছে বিজ্ঞানের অবদান, এবং সেই বিজ্ঞানের সঠিক প্রয়োগই হচ্ছে প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জীবনযাত্রাকে যেমন সহজ ও আরামদায়ক করে তুলেছে, তেমনি এটি অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ সহ সব ক্ষেত্রেই এক অভূতপূর্ব বিপ্লব এনেছে। বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব। বিজ্ঞান মানে হচ্ছে জ্ঞানের অনুসন্ধান, বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম ও প্রকৃতিকে বোঝার চেষ্টা। প্রযুক্তি হচ্ছে সেই বিজ্ঞানের ব্যবহারিক রূপ, যার মাধ্যমে তৈরি হয় যন্ত্রপাতি, সফটওয়্যার, চিকিৎসা পদ্ধতি ইত্যাদি। আজকের দিনে মানুষ মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে কথা বলতে পারে, ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে, এমনকি মহাকাশেও পৌঁছে গেছে। এসবই সম্ভব হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির কারণে। শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি। আজকের দিনে ডিজিটাল শিক্ষা, স্মার্ট ক্লাসরুম, অনলাইন ক্লাস, লাইব্রেরি সবই প্রযুক্তি নির্ভর। শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয়ের কোর্স করতে পারছে। প্রযুক্তির ফলে শিক্ষা হয়েছে সহজলভ্য ও ব্যয় সাশ্রয়ী। চিকিৎসা ক্ষেত্রে অবদান। বিজ্ঞান ও প্রযুক্তির কারণে জটিল রোগ নির্ণয় ও চিকিৎসা আজ সম্ভব হয়েছে। একসময় যেসব রোগে মানুষ মারা যেত, আজ সেগুলোর সঠিক চিকিৎসা পাওয়া যায়। অপারেশন এখন রোবটের মাধ্যমে করা যায়। টেলিমেডিসিনের মাধ্যমে দূরবর্তী অঞ্চলেও চিকিৎসা পাওয়া যায়। কৃষিক্ষেত্রে উন্নয়ন। বিজ্ঞান ও প্রযুক্তি কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে। উন্নত কৃষি যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সেচ ব্যবস্থার আধুনিকীকরণ, এই সব কিছুই কৃষি উৎপাদন বাড়িয়েছে, ফলে খাদ্য ঘাটতি অনেকটাই কমে এসেছে। নেতিবাচক দিক। যদিও বিজ্ঞান ও প্রযুক্তি অনেক সুবিধা এনে দিয়েছে, এর কিছু নেতিবাচক দিকও রয়েছে, যেমন পরিবেশ দূষণ, প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি, গোপনীয়তা হারানো এবং অনলাইন জগতের আসক্তি। তাই বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার হতে হবে দায়িত্বশীল ও সচেতনভাবে। আর বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জন্য আশীর্বাদ, যদি তা সঠিকভাবে ব্যবহৃত হয়। এর মাধ্যমে মানবজাতির উন্নয়ন যেমন সম্ভব, তেমনি এর অপব্যবহারের ক্ষতিও হতে পারে। তাই আমাদের উচিত বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা এবং প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করা। 7 বলেছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। সুস্থ দেহে সুস্থ মন, এই প্রবাদ বাক্যটি আমাদের চরিত্র গঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। একজন মানুষের উন্নত চরিত্র গঠনে যেমন পরিবার, শিক্ষা
ও সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা। খেলাধুলা শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি মানসিক ও নৈতিক গুণাবলীরও গঠনে সহায়ক। খেলাধুলার মানসিক ও নৈতিক প্রভাব। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শৃঙ্খলা, সহনশীলতা, অধ্যবসায় ও আত্মনিয়ন্ত্রণের গুণ অর্জন করে। খেলার মাঠে জয় পরাজয় দুটোই আসে, যা একজন মানুষকে জীবনের বাস্তবতাকে মেনে নিতে শেখায়। এতে করে একজন ব্যক্তি অন্যের প্রতি শ্রদ্ধাশীল, ন্যায়পরায়ণ ও সৎ হতে শেখে। নেতৃত্ব ও দলগত মনোভাব। টিম খেলার মাধ্যমে দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়। একজন খেলোয়াড় নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে শেখে। পাশাপাশি খেলায় নেতৃত্বদানের সুযোগ থাকায় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং একজন মানুষ ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হয়। শরীরচর্চার মাধ্যমে শৃঙ্খলা। নিয়মিত খেলাধুলা করার জন্য একজনকে নিয়ম মেনে চলতে হয়, যা ব্যক্তির জীবনে শৃঙ্খলার বোধ তৈরি করে। শৃঙ্খলিত জীবনযাপনের মাধ্যমে ব্যক্তি সহজেই ভালো চরিত্রের অধিকারী হতে পারে। মাদক। তরুণ সমাজের এক বড় সমস্যা হলো মোবাইল আসক্তি ও মাদকে ঝুঁকে পড়া। খেলাধুলা তাদের জন্য একটি ইতিবাচক বিকল্প। খেলাধুলার নিয়মিত অংশগ্রহণ তাদের দেহ ও মনকে ব্যস্ত রাখে, যা খারাপ অভ্যাস থেকে দূরে রাখে। শিক্ষার সহায়ক। মনে করেন খেলাধুলা পড়ালেখা বিরোধী, কিন্তু বাস্তবে তা নয়। খেলাধুলা একজন শিক্ষার্থীর মনোযোগ, স্মরণশক্তি ও ধৈর্য বাড়ায়, যা পাঠ্য বিষয়ে ভালো ফল করার জন্য সহায়ক। উপসংহার। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। এটি শুধু শরীরের বিকাশ ঘটায় না, বরং মন ও মনের গুণাবলী গঠনেও সহায়ক। তাই আমাদের উচিত শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়া এবং প্রত্যেক শিশুকে ছোটবেলা থেকে খেলাধুলায় উৎসাহিত করা। একটি সুস্থ, সচেতন ও সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অনন্য। 7-3 বলেছে তোমার জীবনের লক্ষ্য। ভূমিকা। প্রত্যেক মানুষের জীবনে একটা লক্ষ্য থাকা জরুরি। লক্ষ্যহীন জীবন হলো দিকহীন নৌকার মতো, যা কখনোই সঠিক গন্তব্যে পৌঁছতে পারে না। জীবনের লক্ষ্য মানুষকে সঠিক পথে চালিত করে, পরিশ্রমী ও মনোযোগী করে তোলে। আমার জীবনেও একটি নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, যা অর্জনের জন্য আমি প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি। আমার জীবনের লক্ষ্য হলো একজন ভালো শিক্ষক হওয়া। শিক্ষকতা পেশা শুধু একটি চাকরি নয়, এটি একটি মহান দায়িত্ব। একজন আদর্শ শিক্ষক কেবল বই পড়ান না, তিনি একটি জাতিকে গড়ে তোলেন। আমি চাই শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের বীজ বপন করতে। কেন এই লক্ষ্য নির্বাচন করেছি? আমি ছোটবেলা থেকেই দেখেছি একজন শিক্ষক কতটা সম্মানিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার নিজের শিক্ষকরা শুধু পাঠ্য বই পড়াননি, তারা জীবনের দিক নির্দেশনাও দিয়েছেন। তাদের প্রভাবেই আমি অনুপ্রাণিত হয়েছি। আমি চাই তাদের মতে একজন আদর্শ শিক্ষক হতে। অর্জনের জন্য আমার প্রস্তুতি। শিক্ষক হতে হলে শুধু ভালো ছাত্র হলেই চলে না, দরকার গভীর জ্ঞান, ধৈর্য, সহানুভূতি এবং দক্ষতা। আমি নিয়মিত পড়াশোনা করি, ভালোভাবে শ্রেণীতে মনোযোগ দিই এবং অন্যদের সাহায্য করার চেষ্টা করি। ভবিষ্যতে আমি শিক্ষাশাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করব, যাতে একজন দক্ষ শিক্ষক হয়ে উঠতে পারি। এই লক্ষ্য সমাজের জন্য উপকারী কেন? একজন শিক্ষক সমাজের মেরুদণ্ড। সৎ ও যোগ্য শিক্ষক তৈরি হলে দেশেও সৎ ও যোগ্য নাগরিক তৈরি হয়। আমি যদি একজন ভালো শিক্ষক হতে পারি, তাহলে আমি সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারব। এটি আমার জীবনের অন্যতম উদ্দেশ্য। উপসংহার। জীবনের লক্ষ্য মানুষকে আশাবাদী রাখে, এগিয়ে চলার প্রেরণা দেয়। আমি বিশ্বাস করি একদিন আমি আমার লক্ষ্য পূরণ করতে পারব এবং একজন আদর্শ শিক্ষক হিসাবে সমাজে অবদান রাখতে পারব। সকলের উচিত জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী পরিশ্রম করা। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।